সৌদি আরবে সফর জেলে আমার সাথে কি কি ঘটেছে, সেখানে খাবার দাবার কেমন দেয়, কোনো অত্যাচার করে কিনা, কোনো মারামারি হানাহানি আছে কিনা, সেখানের পরিবেশ কেমন, এবং সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে হলে আপনাকে কোন মাধ্যমে আসবেন, এম্বাসির মাধ্যমে আসবেন নাকি জেল খেটে আসবেন, জেল খাটতে হলে কিভাবে খাটতে হবে, কিভাবে নিজের নামে নিজে মামলা নেবেন, এই সব কিছুই আজকের এই ভিডিওতে আমি শাকিল হাসান আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে, যারা অসহায় আছেন, বাংলাদেশে আসতে চাচ্ছেন কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন রকম দালালের পাদে পড়ে টাকা দিচ্ছেন, হাতিয়ে নিচ্ছে তারা, এবং নিজের অর্থ সংকটে পড়তে হচ্ছে, তাই সব কিছু ক্লিয়ার করতে আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি। আমার যখন আকামা এক্সপায়ার দীর্ঘদিন থেকে কোনোভাবে আকামা কোথাও লাগাতে পারি নাই, তৈরি করতে পারি নাই, জিন্দা করতে পারি নাই, তো অনেক দিন ধরে ভাবছি বাংলাদেশে আসব, কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবছিলাম সরকারিভাবে বাংলাদেশে কিভাবে আসা যায়। তারপর আমি গেলাম এম্বাসিতে, বাংলাদেশ যে এম্বাসিটা আছে, ওটা নিয়ে আমার ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। ওটা রিয়াদে, আমি যেহেতু রিয়াদে ছিলাম, রিয়াদের এম্বাসিতে গেলাম। এম্বাসিতে যাওয়ার পরে সেখানে তাদের সাথে কথা বললাম, তারপর তারা বলল আবেদন করতে বাংলাদেশে আসার জন্য। তো আমি আবেদন করলাম। এক মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেল, কোনো মেসেজ আসতেছে না। মানে তারা আমাকে বললো যে আপনি আবেদন করার পরে 2 থেকে 3 মাসের মধ্যে দেশে চলে যেতে পারবেন, মেসেজ চলে আসবে। কিন্তু 6 মাস হয়ে গেল, কোনো প্রকার কোনো মেসেজ আসতেছে না। আমি আবার হতাশ হলাম, আবার তাদের কাছে গেলাম, আবারও পুনরায় আবেদন করলাম। এভাবে করতে করতে 6 থেকে 7 মাস হয়ে গেল, আমার মেসেজ আসলো না। এটাই বাংলাদেশের এম্বাসির পরিস্থিতি। তো আমি আর কি করব, হতাশ হয়ে গেলাম। বাংলাদেশে কিভাবে যাব, অনেক দালালের মাধ্যমে টাকা পয়সা দেওয়ার চিন্তা করলাম, দিলাম, ধরাও খেলাম, দেশে আসতে পারলাম না। তো একটা পর্যায়ে গিয়ে আমি মক্কা শহরে চলে যাই। মক্কা শহরে যাওয়ার পরে আমি ভাবছি আমি দেশে যখন যেতে পারবো না, আমি ওমরা হজ করতে যাই। ওমরা হজ শেষ করে তারপর না হয় কোনো না কোনো মাধ্যম খুঁজে তারপর দেশে যাব। সেখানে যাওয়ার পর আমার চিন্তাধারা বদলে যায়, এবং আমি ওখানের এক বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হয়। তার মাধ্যমে কথা বলে আমি জানতে পারছি যে আসলে বাংলাদেশে উনি লোক পাঠায়, তবে ওনার সাথে পুলিশের কিছু কন্ট্রাক্ট আছে। তো যখন উনাকে আমি কিছু টাকা দেই, উনি ধরেন আপনার বাংলাদেশি কত টাকা, 15-16 হাজার টাকা দিয়ে দিবেন, উনি পুলিশ, যে পুলিশের সাথে কন্ট্রাক্ট আছে সেই পুলিশের সাথে আপনার কথা বলায় দিবে। তা আমার কথা বলা দিচ্ছে, আমি টাকা পয়সা জমা দিলাম। জমা দেওয়ার পরে এখন পুলিশের সাথে কথা বললাম। পুলিশ বলল যে তুমি কিছু বিক্রি করতে হবে, তাহলে আমি তোমাকে ধরতে পারবো, মানে নিজের নামে নিজে মামলা নিতে হবে। তারপর আমি জামা কাপড় বিক্রি করা শুরু করলাম। পুলিশ তার সাথে একজন সহযোগী নিয়ে এসে আমাকে জামা কাপড় সহ বলতেছে মিন হয় নিতা, মানে তুমি কোন দেশি? তা আমি বললাম আনা বাংলাদেশ। তো হঠাৎ করে আমাকে বলতেছে তুমি কি জানো না এগুলো এদের বিক্রি করা নিষেধ? তা আমি বললাম না, আমি তো জানি না। তো আমাকে ধরে গাড়িতে নিয়ে নিল। গাড়িতে নিয়ে তো আমি তো মনে মনে খুশি যে আমি তো চাচ্ছি আসলে এটাই। তো দেখা গেছে আমি রিয়াদের অন্যান্য শহরে অনেক জায়গায় পুলিশের কাছে ধরা দিতে চেয়েছি, কিন্তু তারা আমাকে ধরতেছে না, ধরলেও মামলা দিয়ে দিচ্ছে। তা আসলে কিছু কিছু দালাল আছে, আসলে টাকা খেলেও আহ, এই বিষয়টা খুব সহজ করে দেয়, অনেক ক্ষেত্রে হয়। তবে আমি সবাইকে বলবো না, সব দালাল কিন্তু এক না। সবাইকে বলবো না এইভাবে না আসার জন্য, আর এইভাবে টাকা পয়সা না জমা না দেওয়ার জন্য। তারপর পুলিশে ধরার পরে আমাকে মক্কা শহরের ঠিক কাছে একটা রুমে আটকায় রাখলো। সেখানে গিয়ে দেখি দুইজন পাকিস্তানি লোক। তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোরা এখানে কতক্ষণ ধরে আসিস? তারা বলল আমাদেরকে ধরছে রাতের 12টায়, তো আমাকে ধরছে রাতের 3টায়। তো আমাকে যখন ধরছে তখন ওই রুমে ওই রুমে থাকার পরে দেখি যে কিছুক্ষণ পরে প্রচণ্ড ঠান্ডা, মানে এসি চলছে প্রায় 2 টনের মতো, প্রচুর ঠান্ডা চারদিক, কোনোভাবে টিকে যাচ্ছে না ঠান্ডার জ্বালায়। তো আমরা 3জন ছিলাম একই রুমে। তো মোটামুটি সবাই শীতে কাঁপতেছি, এত পরিমাণ ঠান্ডা গায়ে। মোটামুটি জ্যাকেট ছিল, গেঞ্জি ছিল, সব কিছু ছিল মোটামুটি। তারপর সেখান থেকে আপনার আমাদেরকে ভোর 6টা বাজে পুলিশ দুইটা এসে নিয়ে গেল, নিয়ে যেতে চাচ্ছিল। আসার পরে বলল যে দেখলো যে আমরা সবাই কাঁপতেছি। তো আমি আবার এসিটা বন্ধ করে দিয়েছিলাম। তো পুলিশ যখন বললো যে এসিটা বন্ধ করছে কে, আমিও বললাম যে আমি বন্ধ করছি, প্রচুর ঠান্ডা। তো ও এটা মানতে পারতেছিল না, মানে ওর অহংকার চলে আসলো, জানি না ও এটা কেন করলো। ও কি করলো, আমার জ্যাকেটটা তাড়াতাড়ি করে ছেড়ে ফেললো।
এবং আমার গায়ে দুইটা গেঞ্জি ছিল। প্রথম গেঞ্জিটাও সে খুলে নিল, বাকি একটা গেঞ্জি আছে খুবই পাতলা। তো আমি এখন আর কিছু বললাম না, কারণ এখানে তো কিছু বলার নাই, কিছু বলা যাবেও না। ক্ষমতা তার হাতে, সব কিছুই তার হাতে। শুধু শুধু আমি কিছু বলে বিষয়টা জটিল করতে চাই না। তো পরবর্তীতে আমি কি করলাম, আমি খুব নর্মাল থাকলাম এবং তারা আমাদের তিনজনকে, পাকিস্তানের দুইজন সহ আমাকে সহ আমাদের তিনজনকে নিয়ে গেল আপনার জেল, মক্কার যে জেলখানা আছে সেটার দিকে। সেখানে যেতে কিছু সময় লাগলো। যাওয়ার পরে সে জেলখানায় গিয়ে আমাদের মানিব্যাগে কত টাকা আছে, মোবাইল জমা নিল। জমা নেওয়ার পরে আপনার ওখানে আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমাদের আর কোনো কিছু আছে কি না, বা আমাদেরকে আবার জিজ্ঞেস করতেছে যে তোমাদের কি সফর লাগবে কিনা, মানে তোমরা কি দেশে যেতে চাও, এরকম কিছু। তো এখানে একটু টেকনিক আছে। আপনাকে যদি বলা হয় যে আবগা সফর, মানে তোমার কি সফর লাগবে, তখন আপনি যদি বলেন হ্যাঁ আমি সফরে যেতে চাই, মানে আপনি বাংলাদেশে যেতে চান, এটা কিন্তু কখনোই বলবেন না। আপনাকে যদি বলে আবগা সফর, আপনি তখন সাথে সাথে বলে দিবেন লা মায়াবগা সফর, মানে হলো আমি সফরে যেতে চাচ্ছি না, তোমরা আমাকে জোর করে পাঠাচ্ছ, বিষয়টা হলো এরকম। তো আপনি যদি বলেন আমি সফরে যেতে চাচ্ছি, তাহলে কিন্তু আপনাকে পাঠাবেন, আপনাকে ছেড়ে দেবে। আর যদি বলেন আপনি সফরে যেতে চাচ্ছেন না, তাহলে আপনাকে বাংলাদেশে পাঠাবে। এটা একটা অদ্ভুত নিয়ম আসলে। তার পরবর্তীতে আমি যখন বললাম, আমাকে দালাল আগে থেকে বলে দিছে যে আপনি যেন এটা এভাবে বলা হয়, তা আমি এভাবে বললাম। তার পরবর্তীতে সব কিছু জমা রেখে, মোবাইল জমা রেখে, তারপরে টাকা পয়সা কত ছিল সেগুলো হিসাব নিকাশ নিল। নেওয়ার পরে এখন থানার যে জেলখানাটা আছে, থানার মধ্যে একটা জেলখানা থাকে, কয়েকটা জেলখানা থাকে। থানার মধ্যে আসামি রাখার জন্য যে জেলখানা আছে, সে জেলখানায় আমাদের ওখানে গিয়ে দেখি আরও কিন্তু অনেক বাঙালি যুক্ত আছে এবং অনেক পাকিস্তানি, অনেক দেশের লোক ওখানে আছে। সবার সাথে যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরে আমাদেরকে থানার যে জেলখানা আছে সেই জেলখানার ভিতরে ঢুকালো। ঢুকানোর পরে এর মধ্যে কিন্তু আমাদের মোবাইল, মানিব্যাগের টাকা পয়সার হিসাব নিকাশ নিয়ে নিল। তারপর থানার জেলে ঢুকানোর পর, ভাই জেলে ঢুকার পর দেখলাম যে আমরা একই জেলে আমাদেরকে ঢুকানো হয়েছে প্রায় 50 থেকে 60 জন। জেলখানাটা খুবই ছোট। তারপরে সেখানে দুইটা বাথরুমের অবস্থা এতটাই নোংরা, এতটাই বাজে, আপনি সেখানে যেতেই পারবেন না। টয়লেট করার তো দূরের কথা, আপনার জরুরি অবস্থান সারা তো দূরের কথা, আপনি সেখানে ঢুকতেই পারবেন না। ওই বাথরুমের গন্ধে আপনি কি বলবো, ওই রুমে থাকাই টিকাই কষ্ট হচ্ছে। তো এভাবে সময় যাচ্ছে, বাইরের কোনো পরিবেশ দেখতেছি না আর। এভাবে সময় যাচ্ছে, সময় পেরিয়ে যেতে যেতে আমাদের সাথে ঘটে গেল প্রায় 2 দিন। এই 2 দিনে মাত্র এক বেলা খাবার দিছে, তাও খ্যাপসা। কোনো রকম করে একটা খাবার দিল, দেওয়ার পরে সেটা খেলাম। পরিবেশ খুবই নোংরা। আর যে জেলের ফ্লোরটা থাকবে, এই ফ্লোরটাতে একটা কার্পেট থাকবে, চারদিকে পোকা মাকড় হাঁটাহাঁটি করতেছে। আর বালিশ তো নাই। কোনোভাবে আপনাকে যে পানির বোতলটা দিছে, বা আমাকে যে পানির বোতলটা দিল, আমি ওই পানির বোতলে মাথা রেখে তারপর ঘুমাইছি, একটু শুয়েছিলাম। বা কখনো ওয়ালে হেলান দিতাম, উপরের দিকে তাকিয়ে থাকতাম, বারবার ভাবতাম আল্লাহ বের হতে পারবো কিনা এখান থেকে। তারপর 2 দিন হয়ে গেল জেলখানার ভিতরে ছিলাম, থানার যে জেলখানা সেখানে 2 দিন ধরে ছিলাম। তারপর হঠাৎ করে আবার এসে আমাদেরকে ডাক দিল। ডাক দিয়ে এখন হঠাৎ করে আমাদের হাতে এবং পায়ে হ্যান্ডকাপ লাগাই দিল। হ্যান্ডকাপের ভিডিও আমি আপনাদেরকে দিব, দেখেন। আমি চুপি চুপি করছিলাম ভিডিওটা, আমাদের কাছে মোবাইল দেওয়ার পরে হ্যান্ডকাপ লাগিয়ে দিল। এবং যার যার ওই যে মোবাইলের হিসাব নিয়েছিল, যার যার মোবাইল আবার তার কাছে দিয়ে দিল। যখন মোবাইলটা দিছে আমি হ্যান্ডকাপের ভিডিওটা করে নিলাম আর কি, ও অভিজ্ঞতা আসলে শেয়ার করার জন্য। তো মোবাইলটা হ্যান্ডকাপ লাগিয়ে মোবাইলটা দিল। মানিব্যাগের টাকা পয়সা কিন্তু তাদের কাছে আছে, শুধু মোবাইলটা দিয়ে দিয়েছে। মোবাইলটা দেওয়ার পরে এখন মোবাইলটা নিয়ে আমি, তারপর আমরা সবাই, আমাদেরকে একটা জেলখানার যে গাড়িগুলো থাকে আর কি, মানে কারাগারের যে গাড়িগুলো থাকে, এই গাড়িগুলোতে আমাদের সবাইকে উঠালো। এবং দরজা যখন লাগাই দিছে, গাড়ির ভিতরের পরিবেশ আর বাইরের পরিবেশ কিছুই দেখা যাচ্ছে না। আমাদেরকে নিচ্ছে হলো রাতের 2টা বাজে। বাইরের পরিবেশটা এমনিতেই অন্ধকার, আর এমনিতেও যে গাড়িতে করে নেয় সে গাড়িও মানে ভিতর ভিতর থেকে বাইরে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আমাদেরকে এখন কোথায় নিচ্ছে আমরা কিছুই জানি না। পরবর্তী ধাপ কি হবে সেটাও জানি না, সবাই একটা আতঙ্কে আছি। তো পরবর্তীতে আমাদেরকে এখান থেকে দীর্ঘ প্রায় অনেক সময় জার্নি শেষে আমরা যেতে যেতে দেখলাম যে আমাদেরকে জেদ্দা শহরে নেওয়া হয়েছে। একটা সাইনবোর্ডে দেখলাম জেদ্দা, তার মানে মক্কা থেকে জেদ্দাতে আমাদেরকে নেওয়া হয়েছে। যে আমাদেরকে জেদ্দা শহরে আনলো। জেদ্দাতে আনার পরে জেদ্দার যে জেলখানাটা আছে, মানে জেদ্দার যে কারাগারটা আছে,
সেই কারাগারে অফিস কক্ষে আমাদেরকে আনলো, আনার পরে আমাদের সবাইকে সিরিয়াল বাই সিরিয়াল বসালো। এখানে বাংলাদেশ আছে, বিভিন্ন দেশের মানুষ আছে, ইন্ডিয়ান, পাকিস্তান, মিশর, বিভিন্ন দেশের মানুষ আছে। সবাইকে সিরিয়াল বসালো। এখানে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা, অসুস্থ আছেন কিনা, এগুলো চেক আপ করলো। চেক আপ করানোর পরে আমাদের মোবাইলগুলো আবার জমা নিল। জমা নেওয়ার পরে পরবর্তীতে আমাদের আবার বাংলাদেশের যে সিরিয়াল, বাংলাদেশের মানুষ যারা আছে যাদেরকে ধরছে পুলিশ, সবাইকে একটা সিরিয়াল করলো। তা আমাদের সিরিয়াল যখন আসলো, সিরিয়াল আসার পরে আগের ধাপ কিন্তু আপনার বডি চেক আপ করলো। বডি চেক আপ করার পরে যখন সিরিয়াল আসলো, এখানে এসে আপনার পাসপোর্ট তারা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এই পাসপোর্টের উপরে ভিত্তি করে আপনার এখানে ফিঙ্গার নেবে। তো আমার ফিঙ্গার নিয়েছে, এ হাতের 4 আঙ্গুল এবং এই হাতের 4 আঙ্গুলের ফিঙ্গার নিয়েছে। ফিঙ্গার নেওয়ার পরে এখানে আপনার এই ফিঙ্গার সহ তারপরে আহ, ছবি টবি তোলা এবং ভিতরে যাওয়া, একটা স্টাফে একটা রুমে নিল। রুমে নেওয়ার পরে এই ফিঙ্গার নেওয়া এবং রুমে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে প্রায় আরো 2 দিন। মানে খুবই কষ্টকর একটা পরিস্থিতি, প্রত্যেকটা সেক্টরে খুবই কষ্টকর অবস্থান। সময় যাচ্ছে না, কারোর সাথে কথা বলতে পারছি না। তারপরে আপনার কি বলবো, এসি তো প্রচন্ড এসি চলছে, তার উপরে আমার গায়ের জামা কাপড় তো সব নিয়েই গেছে। আমি একদম কাবু হয়ে গেছি। আমি আবার অসুস্থ ছিলাম, কাবু হয়ে গেছি একদম শীতে। কোনোভাবে এসি বন্ধ করার কোনো অপশন নাই। ওখানে সবচেয়ে বড় কষ্ট খাবার এবং শীত। এত বেশি ঠান্ডা আপনার লাগবে, গরমকাল হোক আর শীতকাল হোক, খাবারের কষ্ট পাবেন এবং শীত। এই যে জেলখানা থেকে যে খাবারটা দিল মক্কা শহরে, সেখান থেকে যে আমাকে নিয়ে আসলো জেদ্দা শহরে, এখনো পর্যন্ত 2 দিন শেষ, কোনো খাবার দেয়নি। তারপর এখানের ফিঙ্গার নেওয়ার পরে পরবর্তীতে আমাদের এখন মোবাইল, মানে আমাদের মোবাইল বুকিং বাংলাদেশে আনার জন্য যে বুকিং করতে হয়, সে বুকিং সেন্টারে নেওয়ার অপেক্ষা। এই অপেক্ষা করতে করতে প্রায় 2 দিন শেষ অলরেডি। রাত দিন ফ্লোরে ঘুমাইছি, টাইলস ছিল, প্রচণ্ড ঠান্ডা, তার উপরে এসি চলছে। খুব খারাপ পরিস্থিতি একদম, প্রত্যেকটা মানুষেরই। খাবারের কষ্ট, খাবার নাই, সবার পেটে খিদা। তো পরবর্তীতে এখানে যখন মোবাইলটা বুকিং করব, বুকিং করার অপশানে আমাদেরকে নিল। নেওয়ার পরে ছবি তুললো, ছবি 2 কপি। তারপর মোবাইলটা আপনি নিতে পারবেন, মানে একটা দুটো মোবাইল আপনি নিতে পারবেন আপনার সাথে যেটা আছে, তবে সেটার ব্যাট দিতে হবে বা সেটার খরচ দিতে হবে আপনাকে। তা আমার যেহেতু 2টা মোবাইল ছিল, একটা মোবাইল তারা ফেলে দিয়েছে, আমার কাছে টাকা ছিল না বুকিং করার জন্য। আরেকটা মোবাইল আমার যে হাতে এখন ভিডিও করতেছি, এটা আমি বুকিং করার জন্য টাকা দিয়েছি। এটা টাকা দেওয়ার পরে আমার 2টা ছবি তুললো। ছবি তোলার পরে আরও একটা ফিঙ্গার নিল। ফিঙ্গার নেওয়ার পরে তারপর আমার মোবাইল বুকিং হলো, তাদেরকে আবার দিয়ে দিলাম, তারা নিয়ে নিল। এখান থেকে আমাদেরকে এগুলো জমা নেওয়ার পরে আমাদেরকে আরও একটা রুমে ঢুকাই ফেললো। মানে প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে কষ্ট দিবে। ওখান থেকে আবার কখন বের হব, কেন ডাক দিবে, যেন একটা মানে একটা কষ্ট সব কিছুতে। আবার ওখানে 1 থেকে 2 দিন সময় চলে গেল খাবারের কষ্ট। সেখানে আমাদেরকে হঠাৎ করে একটা খাবার দিল, পানি এবং ছোট একটা খাবারের জুস, আর হলো বন। এই খাবারগুলো দিল, মনে হয় যেন একটা জীবন পেরে পেলাম এরকম। তারপর খাবারগুলো খেলাম। খাবার খাওয়ার পরে পরবর্তীতে ওই রুমেও আবার 2 দিন কাটালাম। 2 দিন কাটানোর পরে আমার এখন সময় যাচ্ছে না, তারপরে কি হয় তি হয়। তো পরবর্তীতে আমাদের এখানে রাখার পরে আমাদেরকে এখান থেকে আরেকটা রুমে নিয়ে গেল অনেকগুলো পুলিশ এসে, এবং আমাদের হাতে পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে। আগে তো সিঙ্গেল হ্যান্ডকাপ লাগাইছে, এখন আর সিঙ্গেল হ্যান্ডকাপ লাগাচ্ছে না। এখন একজনের পায়ের সাথে আরেকজনের পায়ে এবং একজনের হাতের সাথে আরেকজনের হাতে হ্যান্ডকাপটা লাগাচ্ছে। তো অনেক জোরে হাঁটা যাচ্ছে না, জোরে হাঁটলে আপনি পায়ে ব্যথা পাবেন। তো আস্তে আস্তে পায়ের সাথে পা মিল রেখে তারপর আপনাকে হাঁটতে হবে। তারপর এভাবে যখন আরেকটা রুমে ঢুকালো, ঢুকানোর পরে এখন হঠাৎ করে কয়েকজন মানুষ এসে বডি চেক আপ করতে শুরু করলো। তো এখন এই মুহূর্তে পুরো বডিতে আপনার কি কি আছে না আছে সব কিছু চেক আপ করলো। চেক আপ শেষ করে এখানে আপনার কাগজপত্র জমা হয়ে করে আপনার নামে মামলা করে, মানে আপনার নামে এখন মামলা হবে। আপনি কেন বাংলাদেশে যেতে চাচ্ছেন বা আপনাকে কেন তারা বাংলাদেশে পাঠাচ্ছে, এই একটা মামলা হবে। তো আমার মামলার নাম ছিল আবায়া। তার মানে আমি জামা কাপড়ের বিক্রি করার কারণে আমাকে তারা ধরছে, এজন্য আমার নামে একটা মামলা দেওয়া হয়েছে। তা মামলার নাম ছিল আবায়া। তো এই মামলা নিয়ে আমি নিজের নামে নিজে মামলা নিলাম। আমি হাসতেছি যে আসলে নিজের নামে নিজে মামলা নিয়ে দেশে যাচ্ছি। তো পরবর্তীতে মামলা দেওয়ার পরে তো মামলার কাগজপত্র রেডি হলো, আবার হ্যান্ডকাপ ট্যান্ডকাপ লাগাইয়া আবার বড় একটা বাসে তুললো। যে বাস কারাগারের বাসই,
দুই পাশে দেখবেন না কি হয় না হয়, বাসের ভিতরে সবকিছু দেখা যায়, এছাড়া বাইরে কিছু দেখা যায় না। তো এখান থেকে জেদ্দা যে বড় জেলখানা আছে, এই জেলখানার সাইডে নিল। এখনো জানি না জেলখানাটা কোথায়, তবে মনে হচ্ছে জেলখানার সাইডে, তখনকার অনুভবটা বললাম আর কি। তো পরবর্তীতে সেখানে আবার ফিঙ্গার নিল, এই হাতের ফিঙ্গারটা নিল, ফিঙ্গার নিয়ে সবার ফিঙ্গার নিয়ে আবার একটু একটু করে হাতে পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে তারপর জেলখানার সামনে নিল। ওখানে আবার বডি চেক আপ করালো, বডি চেক আপ করে মানে বডিতে আপনার কোনো কিছু আছে কি না, কোনো ঘড়ি টড়ি থাকলে এগুলো ফেলে দেবে, মোবাইল তো আগে জমা দিয়ে দিচ্ছেন। তারপর ওইখান থেকে আপনাকে জেলখানার ভিতরে ঢুকাই ফেলবে একটু একটু করে। তারপর আপনি দেখবেন জেলখানার ভিতরে আপনি ঢুকে গেছেন। তো আমাকে যখন জেলখানার ভিতরে ঢুকাই নেওয়া হয়, ঢুকানোর পরে একটা প্রচণ্ড খিদা, কোনোভাবে হাঁটতে পারছি না, সবার একই অবস্থা, সবাই দুর্বল হয়ে গেছে। খাবারের যে কি কষ্ট আপনি ওখানে গেলে বুঝতে পারবেন। তারপর জেলখানার ভিতরে নেওয়া হলো, জেলখানার ভিতরে নেওয়ার পরে আমাদেরকে হাতে একটা খাবার দিল, প্রথম খাবার খেপসা। তো খাবারটা নেওয়ার পরে একটা পানি দিল, খাবারটা নিয়ে জেলখানার ভিতর ঢুকে ফেলছে। জেলখানাটা বিশাল বড়, এটা জেদ্দা জেলখানা, পাহাড়ের উপরে জেলখানাটা। ভিতরে যখন ঢুকাই ফেলছে, ঢুকানোর পরে মনটা খুব খারাপ হয়ে গেছে। ওখানে গিয়ে দেখি যে হাজার হাজার মানুষ, মানে এত বেশি মন খারাপ হয়েছে সেখানে যাওয়ার পরে। ভিতরে গিয়ে দেখি হাজার হাজার মানুষ। তা আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে বাঙালি সাইডে ঢুকানো হয়েছে, মানে যে জেলখানায় শুধু বাঙালিরা থাকে। অন্যান্য জেলখানায় যাদের ফিলিপাইন দেশের লোক ফিলিপাইনে থাকে, যারা মিশর দেশের লোক মিশর দেশ থাকে, এরকম প্রত্যেকটা জেলখানা। তা আমাদের জেলখানায় আমাদেরকে ঢুকানো হয়েছে। ওখানে গিয়ে দেখি যে হাজার হাজার বাঙালি, কয়েকশো বাঙালি এরকম। কয়েকশো বাঙালি থাকার পরে পরিবেশ এত নোংরা, এত বাজে, মানুষ কিভাবে থাকবো এটা নিয়ে মন খারাপ হয়ে গেছে একদম। তো সেখানে যাওয়ার পরে, ঢোকার পরে যখন আর কোনো অপশন দেখলাম না, শোয়ার জন্য কোনো জায়গা নাই, তখন মনে হয় বারবার ভাবছিলাম, ইস মনে হয় ভুল করলাম, কারণ এখান থেকে বের হব কিভাবে, বের হওয়ার উপায়টা কি। এখন আমি যদি আমাদের জেলখানার ভিতরের অবস্থানটা বর্ণনা করতে যাই, তাহলে বিষয়টা হবে এরকম: একটা বিশাল বড় রুম, এই রুমের মধ্যে 4টা করে 8টা টয়লেট আছে। তারপরে রুমের পরিবেশ যদি বলি, কিছুই নেই, শুধুমাত্র ফ্লোর, আর কোনো কিছু নেই। একেবারে দুর্গন্ধ, নোংরা, চারদিকে অবস্থা খুব খারাপ। এরকম একটা জেলখানায় আমরা ঢুকলাম। ঢোকার পরে এখন আমরা কি করব, খুবই হতাশ আমরা যারা ঢুকছি, এবং যারা আছে তাদের সাথে কথা বলে দেখলাম যে কেউ এখানে 1 মাস, কেউ 2 মাস, কেউ 10 দিন এরকম করে আছে। তো সবাই খুব আপসেটে আছে, খুব মন খারাপ একদম। তারা আমাদেরকে দেখে আরো মানে কেউ হাসতেছে যে আরে কেন আসলেন, কেন আসলেন এখানে, কে কি কারণে আসলেন, আমরা বের হতে পারছি না। তাদের সাথে কথা বলে আমার নিজের আরো বেশি মন খারাপ হয়ে গেল। তো আমার হঠাৎ করে প্রস্রাবে ধরছে, তো আমি ভাবলাম একটু প্রস্রাব করব। তো প্রস্রাবখানায় যখন গেছি, এত দুর্গন্ধ, এত বাজে অবস্থা, সেখানে প্রস্রাব করার মতো অবস্থা নাই। কোনো মতে সেরে, যেহেতু প্রাকৃতিক ডাক সারা লাগবেই, কোনো অপশন নাই আর, কোনো মতো সেরে সেখান থেকে বের হয়ে আসলাম। এখন বের হওয়ার পরে কিছুক্ষণ পর আমাদের সাথে ঢুকার সময় তো খাবার দিয়ে দিল, খাবার খেলাম। খাবার খেয়ে এখন যে রুমের যে ওয়ালটা আছে, এই ওয়ালে হেলান দিলাম। এভাবে হেলান দিয়ে চিন্তা করতেছি এখান থেকে কখন বের হবো, বের হতে কি পারবো, এরকম নানান রকম প্রশ্ন মাথায় আসতেছে। তারপর সাথে ছিল আমাদের নোয়াখালীর এবং কুমিল্লার, ময়মনসিংহ, মুন্সিগঞ্জেরও 2জন মানুষ ছিল। তাদের সাথে একটা বন্ধুত্ব আলাপ হলো, তাদের সাথে কথা বললাম এবং নানান রকম জীবনের কাহিনী বললাম সেখানে, তারাও তাদের জীবনের কাহিনী শেষ করলো। এভাবে প্রথম দিনটা যেতে অনেক কষ্ট হলো। প্রথম দিনে ওখানে জেলখানায় খাবার কি দিবে, জেলখানায় খাবার হলো আপনি যখন ঘুম থেকে উঠবেন, যেমন সকালবেলার ঘুম থেকে বলি, ঘুম থেকে যখন উঠবেন আপনাকে প্রথমে একটা রুটি আর ডাল দিবে, আর সাথে বিভিন্ন রকমের ড্রিঙ্কস থাকবে। তারপর যখন দুপুরের খাবার আসবে, দুপুর খাবারটা খুব তাড়াতাড়ি দেয়। দুপুর খাবারটা যখন 12টার দিকে দুপুর খাবারটা দিয়ে দিবে, ওখানে থাকবে কোনোদিন খেপসা, কোনোদিন রুটি, অথবা কোনোদিন বার্গার, এরকম কিছু। তারপর রাতের খাবারটা দিবে বিকাল 3টা থেকে 4টার দিকে। ওখানেও বিভিন্ন রকম বার্গার, খেপসা, রুটি, যখন তাদের যেটা মন চায় সেটাই দিবে। তো এভাবে মোটামুটি 3 বেলায় খাবার দিবে। খাবারে প্রচুর ভরপুর খাবার, ওখানে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা একটাই, আপনি যত খান না, যতই খাবার খান না কেন, আপনার টয়লেট হবে না। মানে হলো কেন হচ্ছে না আমি জানি না আসলে। ওখানে কেউ বলতেছে 3 দিন, আমাদের যখন 3 দিন হয়ে গেল,
তখন আমরা কেউ টয়লেটে ঢুকছি না। টয়লেটে যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা প্রবণতা থাকার কথা, যে চাপ সৃষ্টি হওয়ার কথা এত খাবার খাওয়ার পরেও, সেটা হচ্ছে না। তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আসলে খাবারে কেমিক্যাল আছে। তার মানে তখন আমরা, আর ডালটাও কেমন যেন তিতা একদম এরকম। তো যাই হোক, তারপরেও খেতে তো হবে, জীবন তো বাঁচাতেই হবে। জেলখানার জীবন 1 দিন গেল, 2 দিন গেল, এভাবে 3 দিন গেল। সবাই শুধু ভাবতেছে যে আসলে আমরা কখন বের হব। এর মাঝে পুরনো যারা আছে তাদের নাম আসতেছে, একজন একজন করে নাম আসতেছে। তো তারা যখন জেল থেকে বের হচ্ছে আমাদের খুব আনন্দ লাগতেছে। তা আমাদের জেলখানায় আমরা যারা আছিলাম, তারা আমাদের জেলখানা থেকে লোকগুলো খুব কম টানতো, মানে তাদের নামটা খুব কম আসতো বাংলাদেশে যাওয়ার জন্য। তার পরবর্তীতে এভাবে 1 দিন 2 দিন 3 দিন গেল। আমাদের আসলে কম্বলের প্রয়োজন ছিল, এত বেশি ঠান্ডা লাগতেছিল। এসি চলতো, বন্ধ হওয়ার কোনো অপশন নাই। তো পরবর্তীতে বাংলাদেশ এম্বাসির একজন লোক আসলো। আসার পরে দেখলো যে আমরা খুব কষ্টে আছি। তখন তারা আমাদের আহ, জনসংখ্যা গণে আমাদেরকে একটা কম্বল উপহার দিল। খুব নতুন কম্বল এটা। তখন এই কম্বলটা পেয়ে এমন পরিমাণে খুশি হয়েছি, এত আত্মহারা হয়েছি আসলে। জীবনে একটা কম্বলের যে কত দাম, জেলখানায় যাওয়ার পরে সেটা উপলব্ধি করতে পারলাম। যে আসলে একটা কম্বল পাওয়ার পরে বাকি যে কয়েকদিন ছিলাম জেলখানায়, খুব আরামে ছিলাম মনে হচ্ছিল। একটা কম্বলের উপর ডিপেন্ড করলো সব কিছু। আর আমি সেখানে যে বালিশটা ব্যবহার করতাম, যেহেতু বালিশের কোনো অপশন নাই, যে পানির বোতলটা ছিল, পানির বোতল খাওয়ার পরে পানির বোতলটা মাথার নিচে দিতাম। এভাবে আমরা সবাই মাথার নিচে পানির বোতলটা দিয়ে ঘুমাতাম। এভাবে আমাদের দিন রাত পেরিয়ে দিন ফের হতো। এভাবে কাটতে কাটতে আমি ভাবলাম আমি কি এখান থেকে বের হতে পারবো। এভাবে কাটতে কাটতে 9 থেকে 10 দিন পার হয়ে গেল। দুপুরের টাইম, এখন খাবার দিল খ্যাপসা। খাবো, ঠিক এমন টাইমে অনেকগুলো কার্ড আসলো, যে আপনার এর কার্ডগুলোতে মূলত আপনার নাম থাকবে। এই নাম ডেকে আপনাকে এখান থেকে বের হবে আর কি, মানে আপনি বাংলাদেশে যাওয়ার অনুমতি পাচ্ছেন এখান থেকে বের হওয়ার। তো পরবর্তীতে অনেকগুলো কার্ড আসলো এভাবে। গত 9 দিন কিন্তু এভাবে অনেক কার্ড আসছে, কিন্তু আমার নাম আসে নাই। তো আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে। তো আমি জেলখানার জীবনটাকে আর কি করব, আপন করে নিতে চাচ্ছিলাম, যেন আমার মেন্টালিটিটা ভালো থাকে। তো পরবর্তীতে আমি সেখানে আহ, নিজেকে জেলখানার সাথে মানায় নিচ্ছিলাম একটু একটু করে। তো আমার নাম আসতেছে না। তো যেদিন 10 দিনের সময়, যেদিন দুপুরে খাবার খাবো, সেদিন অনেকগুলো কার্ড আসছে, সবাই লাফালাফি করতেছে। দরজার সাইডে যাচ্ছে, দূর থেকে গ্লাসের ভিতর দিয়ে কার্ডের নাম দেখাচ্ছে, এই লোকটা কি এখানে আছে কিনা। তো যখন আমার নামটা আসলো, যে শাকিলকে, আমার নাম তো শাকিল। তো বলতেছে শাকিলকে, শাকিল। সাথে সাথে আমি একটা লাফ দিয়ে উঠলাম যে আমার নাম আসছে। এটা মানে আমি কল্পনার বাইরে, আনন্দ কাহাকে বলে। দুজন মানুষ ছিল, আনন্দে তাহার ঘাড়ের উপরে উঠে গেলাম। কি যে শক্তি কাজ করলো শরীরে। তো পরবর্তীতে আমাদের কয়েকজনের নাম আসলো ওই রুমের মধ্যে। আর আসার পরে আমাদেরকে ওই রুম থেকে বের করছে। বের করার পরে আমরা এখান থেকে বের হলাম। বের করার পর আমরা ভাবছি এখান থেকে বের হয়ে আমাদেরকে সোজা বিমানে উঠে দিবে। না রে ভাই, আরও কষ্ট এখান থেকে বাইর হওয়ার পরে। ওখান থেকে বের করার পরে আমাদেরকে আরও একটা রুমে নিল। সব বাংলাদেশি একসাথে করলো বিভিন্ন জেলখানা থেকে। আসলে ওই জেলখানাটা এত বিশাল, এত বিশাল। এক একটা রুমে মানুষ আছে প্রায় 300 থেকে 400 করে এরকম। বিশাল বড় জেলখানা, প্রায় 100 থেকে 200 300 জেলখানা আছে, মানে রুম আছে এরকম। প্রত্যেকটা রুমে 300 400 করে মানুষ এরকম। তো পরবর্তীতে আমাদেরকে বের করার পর আরেকটা রুমে আলাদা করলো, ওখানেও প্রায় এভাবে 1 দিন কেটে গেল। 1 দিন কাটার পরে ওইখান থেকে আবার যে জায়গায় ফিঙ্গার জমা দিলাম, ফিঙ্গার দিলাম লাস্টে ঢুকার সময়, ঠিক আবার ওই জায়গায় নিল। ওই জায়গায় নিয়ে আবারও ফিঙ্গার দিয়ে আবার সিরিয়াল ধরে এখান থেকে আবার যে গাড়িতে করে আসলাম ওই গাড়ির ভিতরে ঢুকাই ফেললো। ওই গাড়িতে উঠালো। উঠানোর পরে এখন কিছুক্ষণ সময় নিয়ে আমাদেরকে কিছু জামা কাপড় দিল, নতুন জামা কাপড় দিল। নতুন জামা কাপড় দেওয়ার পরে মানে একটা স্যান্ডেল, একটা টি শার্ট, তারপরে আপনার সাবান থাকবে, শ্যাম্পু থাকবে এরকম, এগুলো দেওয়ার পরে। আর জেলখানার ভিতরে কিন্তু আমরা আহ, অনেকে গোসল করছে, আমি কিন্তু করি নাই, কারণ পরিবেশ এতই নোংরা, গোসল করার কোনো অপশন নাই। তো জেলখানার ভিতরে যে নোংরা ছিল আমরা ওগুলো পরিষ্কার করছি, এটা বলতে ভুলে গেছি। আমরা ওগুলো পরিষ্কার করছি, ক্লিন করছি। সবাইকে উৎসাহ করছি যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। সবাইকে শান্ত করার চেষ্টা করছি, কেউ যেন অতিরিক্ত খারাপ অবস্থায় না পড়ে। তবে জেলখানার ভিতরে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের দুজন মানুষ স্ট্রোক করছে। টেনশনে যে আমি এখান থেকে বেরোতে পারবো কিনা, এই টেনশনে দুজন মানুষ স্ট্রোক করছে, তাদেরকে নিয়ে গেছে হসপিটালে। একজন পরবর্তীতে শুনলাম মারা গেছে, আরেকজন জীবিত ছিল। পরবর্তীতে কি হয়েছে তাদের কোনো খবর আমরা পাই নাই। তবে জেলখানার জীবনটা খুবই কষ্ট। যারা এই লাইনে আসবেন
তারা খুব ভেবে চিন্তে আসবেন। তারপর আমাদেরকে যখন নতুন জামা কাপড় দিল এবং একটা গাড়িতে করে আবার আহ, যে জায়গায় নিল, যে জায়গায় আমরা ফিঙ্গার দিয়ে মোবাইল জমা দিলাম, আমাদেরকে আবার ঠিক সেই জায়গাটাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে আমাদেরকে আবার মোবাইল দিল ডেকে ডেকে মোবাইলটা, এবং যাদের বকেয়া ছিল মোবাইলের টাকা জমা দেওয়া হয়নি তাদেরকে মোবাইলের টাকা জমা দেওয়ার জন্য সময় দিল। আমাদেরকে মোবাইল আমার সাথে দিল। তারপর মোবাইল দেওয়ার পর এখন নেট নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। তো মোবাইলটা হাতে নিয়ে একটু ভালো লাগলো যে আসলে নিজের মোবাইলটা 10টা দিন পরে হাতে পেলাম, এবং যখন জেলখানা থেকে সূর্যটা দেখলাম কি যে শান্তি লাগলো। আমাদের এখান থেকে আমাদেরকে সোজা নিয়ে গেল জেদ্দা এয়ারপোর্টে। জেদ্দা এয়ারপোর্টে নেওয়ার পরে ভাবছে এখান থেকে হয়তো বিমানে উঠাই ফেলবে, কিন্তু ওইখানে গিয়ে দেখি যে আরও একটা সাপ খেলা চলছে। ওইখানে নেওয়ার পরে আমাদেরকে আপনার একটা জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পরে, এটা জেলখানায় যারা যাচ্ছেন মানে যারা জেল কারাগারের আহ, আসামি আছেন তাদের জন্য এয়ারপোর্টটা একটু ভিন্ন, অন্যান্য এয়ারপোর্টের মতো না, মানে কারাগার এয়ারপোর্ট আলাদা। এটা আপনি ওখানে গেলে বুঝতে পারবেন যারা আসবেন। তো ওইখানে এয়ারপোর্টে নেওয়ার পরে এয়ারপোর্টের সিস্টেম অনুযায়ী আমাদেরকে আবার সিরিয়াল করলো। সিরিয়াল দেওয়ার পরে আমাদের তো হাতে পায়ে হ্যান্ডকাপ, তো হ্যান্ডকাপ খুললো। হ্যান্ডকাপ খোলার পরে আমাদেরকে আবার আর একটা রুমে ঢুকাই ফেললো। ওখানে গিয়ে দেখি যে হাজার হাজার বাঙালি এরকম। তা আমরা ভাবতেছি এত এত বাঙালির মাঝে আমরা এখন কি করব, মানে আমাদের যে বেসটা। তো পরবর্তীতে আমরা এখানে ছিলাম, ছেলে যাওয়ার মানুষ যারা আছে তাদের সাথে কথা বললাম, বললাম ভাই এখান থেকে কি সরাসরি বিমানে উঠায় নাকি অন্য কোনো অপশন আছে? তো তারা বললো না, এখান থেকে বিমানে উঠায়। তো আমরা একটু ভালো লাগলো যে আসলে লম্বা জার্নি অলরেডি কিন্তু 14-15 দিন শেষ। জেলখানার জীবন ছাড়াও ধরা পর্যন্ত পুলিশ যখন ধরছে তখন থেকে এ পর্যন্ত আসতে অলরেডি 14-15 দিন শেষ। তো এখানে যাওয়ার পরে আমাদের যে নতুন জামা কাপড় দিল, আমাদেরকে গোসল করানো হলো। গোসল করানোটা আপনার ঐচ্ছিক বিষয়, ইচ্ছে হলে করতে পারেন, না হলে করতে পারেন না। তা আমি যেহেতু আমি 10 দিনে একবারও গোসল করে নাই, যেটা সত্য কথা, আমি শুধু ফ্রেশ হয়েছি, হাত মুখ ধুইছি, নিজেকে ক্লিন রাখার জন্য যা যা দরকার ছিল তাই করছি। তবে সব বিষয় মনে থাকে না, হঠাৎ করে মনে আসে। দেখেন আরেকটা জিনিস মনে পড়লো, জেলখানার ভিতরে আপনি কিছু কিনতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে। বিষয়টা হলো এরকম, টাকা তো আপনার কাছে দিয়ে দিবে তারা, কেনার বিষয়টা হলো এরকম। সেখানে আপনি চাইলে বিভিন্ন ড্রিঙ্কস কিনতে পারেন, বিস্কিট কিনতে পারেন। ওরা আসবে, আসলে কিছু লোক আছে জেলখানার যে বাকালা যে দোকানগুলো থাকে তারা আসবে, আসার পরে আপনি ওদেরকে টাকা দিলে কি বিস্কিট, তারপর মুড়ি, তারপরে আপনার তা আমি আসলে ব্রাশ করার জন্য টুথপেস্ট এবং ব্রাশটাই নিয়েছিলাম, কারণ এটা অনেক জরুরি বিষয়। তো আমি টুথপেস্ট ব্রাশ নিয়েছিলাম, আমি এটাই শুধু কিনেছি, আর বাকি কিছু কেনা হয় নাই আমার কখনো। তো আপনারা যখন ধরা দিবেন, আরেকটা এই জিনিসটা মাথায় রাখবেন, আপনারা যখন ধরা দিবেন বা ধরা খাবেন অবশ্যই চেষ্টা করবেন সাথে যেন টাকা পয়সা থাকে, কারণ টাকা পয়সা থাকলে তারা টাকা পয়সা নিয়ে যাবে না, এটা বরং আপনার কাজে আসবে। তো যাই হোক, এটা জেলখানার ভিতরের কথা, এটা মনে পড়লো তাই এটা মনে করাই দিলাম আপনাদেরকে, বলে দিলাম আপনাদেরকে। তো পরবর্তীতে আমাদেরকে যখন মোবাইলটা দিয়ে দিল, এখন দেখলাম মোবাইলটা দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে নিয়ে গেল জেদ্দা এয়ারপোর্টে। এয়ারপোর্টে সিরিয়াল ধরে যখন রুমে ঢুকানো হলো, রুমে ঢুকানোর পরে আমরা গোসল করলাম। গোসল টোসল করে, গোসল আমি করি না, অন্যান্য যারা আছে সবাই গোসল করলো। গোসল করে তারপর, কারণ বাথরুমের অবস্থা তো খুবই নোংরা ওইখানে। তো গোসল ইয়েটার পরে আমি শুধু জামাগুলো চেঞ্জ করছি, কারণ আমার গায়ে যে টি শার্টটা ছিল ওটা খুবই ময়লা ছিল। জেলখানার পরিস্থিতি খুবই ময়লা, এই জন্য ওটাতে খুব ময়লা ছিল, আর ওটা গায়ে দিয়ে তো শুইলাম, সবসময় শুইছি। তো পরবর্তীতে ওটা চেঞ্জ করে জেলখানে যে নতুন টি শার্টটা দিয়েছে আমি সেটা গায়ে দিয়েছিলাম। গায়ে দেওয়ার পর সেটার ভিডিও আমি একটু করেছিলাম, তখন মোবাইলটা হাতে ছিল তো, এবং গাড়িতে আসার সময় মোবাইলটা হাতে ছিল। সেটার ভিডিও আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, সেটার ভিডিও করেছিলাম। তার পরবর্তীতে কি জামা দিয়েছিল সেটাও ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে, স্ক্রিনে দিয়ে দিব আমি। তো সেখানে আমরা প্রায় 2 দিন অবস্থান করছি, মানে 2 থেকে 3 দিন সেখানে আবার অপেক্ষা করা লাগতেছে। তার মধ্যে কোনো খাবার নাই, একেবারে কোনো খাবার নাই। তার মানে লাস্ট খাবার খেয়েছি জেলখানায়। জেলখানায় যে লাস্ট খাবারটা খেয়েছি তাও খেতে পারিনি, আনন্দে নিজের নামটা চলে আসছে, এমন সময় আসছে খাবারের টাইমে। তো আমি যখন বের হয়ে চলে আসলাম তখন খালি পেটে ছিলাম। তো জেলখানায় এয়ারপোর্টে আসার পর্যন্ত, এয়ারপোর্টে আসার পরেও আর খাবার দেয় নাই 2 দিন ধরে, খুবই কষ্ট ছিল। ওখানের ভিতরে একটা ছোট্ট পাকালা মানে দোকান পাবেন, এখানে খুব এক্সপেন্সিভ খাবারগুলো দামি। তো আমি সেখান থেকে নুডলস নিয়েছি, বিস্কিট নিয়েছি, আমার সহপাঠী যারা ছিল সবাই মিলে টাকা ভাগ করে, যেহেতু সবাই অর্থ সংকটে আছি, ভাগ করে আমরা 1 পিস 2 পিস করে বিস্কিট খেয়েছি। এগুলো তো আর ভার শরীর মানে ভার মানে না এরকম, এই খাবারগুলো আসলে কোনো রকম শান্ত করা আর কি। তবুও ওই খাবারগুলো তখন অনেক দামি খাবার আমাদের জন্য। তো পরবর্তীতে খাবারগুলো যখন খেলাম,
খাবার খাওয়ার পরে একটু শান্তি লাগলো আর কি। 2 থেকে 3 দিন যখন আমরা সেখানে অবস্থান করলাম, হঠাৎ করে আমাদের বেচের নাম ডাক আসলো। আসার পরে সবাইকে আবার সিরিয়াল ধরলো। সিরিয়াল ধরার পরে এখন একজন একজন করে নাম ডাক দিচ্ছে। নাম ডাক দেওয়ার পর যখন আমার নামটা আসলো, তখন আমাকে সামনে নিয়ে গেল। আবারও এখন ফিঙ্গার দেওয়ার পালা। আবার এই আঙ্গুলের ফিঙ্গার নিল। ফিঙ্গার নেওয়ার ফলে ফিঙ্গার নেওয়ার পরবর্তী ধাপ, আপনাকে এখন ফাইনালভাবে চেক আউট করবে, মানে পুরো বডিতে ফাইনালভাবে চেক আউট করবে। এখন পুরুষদের জন্য পুরুষ, মহিলাদের জন্য মহিলা। তো জেলখানা হয়তো আলাদা থাকে, আমি ওখানে 2জন মহিলা দেখছি, সেক্ষেত্রে বললাম। তো পরবর্তীতে আমাদেরকে যখন চেক আউট করলো, তখন এই মুহূর্তে আমাদের মোবাইলগুলো কিন্তু আবার জমা নিয়ে নিছে। এখানে ওঠার পরে মোবাইলগুলো আবার চেক আউট করার সময় মোবাইলগুলো আবার জমা নিয়ে নিছে। জমা নেওয়ার পরে এখন আপনার সাথে যদি বেল্ট থাকে, বেল্টটাও খুলে নেবে। আমি যে ট্রাউজার পরা ছিলাম, ট্রাউজারের ভিতরে যে রশিটা থাকে না আটকানোর জন্য, আমার সেই রশিটা পর্যন্ত খুলে নিছে। আহ, কিছুই রাখে নাই অবশিষ্ট, একদম কিছুই অবশিষ্ট রাখে নাই। তো পরবর্তীতে আমি আর কি করব, আমার প্যান্টটা যেহেতু লুজ হচ্ছে, আমার প্যান্টটা পড়ে যাচ্ছিল। তো আমি বাম হাত দিয়ে প্যান্টটা ধরে রাখলাম, ধরে সামনে হাঁটতেছি। তো আমার মতো এরকম অনেকেই আছে যাদের বেল্ট খুলে নিয়েছে, প্যান্টটা বড় থাকার কারণে বাম হাত দিয়ে প্যান্টটা ধরে রাখছে। তো এখান থেকে নেওয়ার পরে হাতে টিকিট দিল এখন। তো এখন খুব শান্তি লাগছে টিকিটটা দেখে। আমার নাম, আমি সৌদি এয়ারলাইন্সের যে টিকিটটা হাতে পেলাম, এটা দেখে খুব শান্তি লাগছিল আমার কাছে। মানে টিকিটটা পড়লাম যে আমার নামটা লেখা আছে, কি যে শান্তি লাগতেছে। তখন কি 14-15 দিন অলরেডি হয়ে যাচ্ছে। তো ওখানে যখন টিকিট হাতে দিয়ে একটা রুমে ঢুকাই ফেললো, ওখানে আমাদের হাতে একটা ড্রিঙ্কস দিল, এবং সাথে কেক, তারপরে একটা আপেল, একটা কমলা দিল। এগুলো খেলাম। খাওয়ার পরে আবারও টিকিটে লেখা আছে আপনার বিকাল 3টায় আমাদের ফ্লাইট। তার মানে এখন সকাল 6টা বাজে আমাদেরকে ওখানে ঢুকানো হয়েছে। আবারও অপেক্ষা, মানে অপেক্ষা করতে করতে জীবন শেষ। প্রত্যেকটা রুমে 2 থেকে 3 দিন অপেক্ষা করাই লাগতেছে। তো যাক, এখানে এই অপেক্ষা তো কিছুই না। তো আমাদের একটা কি ধৈর্য শক্তিটা বাড়তেছে, কারণ হয় উপরের দিকে তাকাই থাকতেছি, নয়তো দেয়ালের দিকে তাকাই থাকতেছি, নয়তো কথা বলতেছি। কি কথা বলবো আর কার সাথে কথা বলবো? যারা আছে তাদের জীবনে আমার সাথে যত কথা বলা শেষ, তাদের যত গল্প আছে সব বলা শেষ, আমার যত গল্প আছে সব বলা শেষ। এখন আর কেউ কারোর সাথে কথা বলতেছে না, শুধু তাকাই থাকতেছে, তাকাই থাকতেছে। টাইমও জানতেছে না কখন 3টা বাজবে, কারণ ঘড়ি নাই, ঘড়িও নিয়ে গেছে। তো পরবর্তীতে আমরা ওখানে অপেক্ষা করছি। বিকাল যখন 3টা বাজলো, আমরা টাইম জানতেছি না যে আসলে 3টা বাজছে কিনা। তো 3টা বাজলো, আমাদেরকে ওইখান থেকে আবার সিরিয়াল ধরে বাংলাদেশের যে লাইনগুলো আছে লাইনের ধরে দেখলাম যে মানে দূর থেকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এয়ারপোর্টের এখানে যাওয়ার পরে একটা গাড়ি, এয়ারপোর্টের ভিতরে একটা গাড়িতে উঠালো। এয়ারপোর্টের যে গাড়িগুলো থাকে যাত্রীবাহী, যে যাত্রীদের, ওই ওই গাড়িগুলো উঠানোর আগে আমাদের যে হ্যান্ডকাপগুলো ছিল, হ্যান্ডকাপগুলো খুলে ফেলছে। খুলে ফেলে তারা হ্যান্ডকাপ রেখে দিছে, আর হ্যান্ডকাপ পরানো হয় নাই। তারপর এয়ারপোর্টের যে গাড়িগুলো আছে সবাই এয়ারপোর্টের গাড়িগুলোতে উঠালো। এখন জেদ্দা যে বিশাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট ঘুরে ঘুরে মনে হচ্ছে যেন দেখছি, খুব ভালো লাগছে। এরকম বাইরের প্রকৃতি অনেকদিন পর দেখলাম। তারপর এয়ারপোর্ট ঘুরতে 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 আমাদের যে কাঙ্ক্ষিত বিমান, আমরা যে বিমানে করে যাব সৌদি এয়ারলাইন্স, আমাদেরকে একদম সৌদি এয়ারলাইন্সের নিম্নমানের যে ক্যাটাগরি সিটগুলো সেগুলো দিয়েছিল। তারপরও যেতে পারলেই হলো। তো পরবর্তীতে আমরা সেই বিমানের ধার প্রান্তে গেলাম, আমাদের গাড়ি সেখানে নিয়ে গেল। এয়ারপোর্ট যেহেতু বিশাল বড়, এয়ারপোর্ট থেকে আমাদের যে জেলখানার যে এয়ারপোর্ট থেকে সাধারণ জনগণ যে এয়ারপোর্ট দিয়ে যায়, ওই এয়ারপোর্টের বিমানের কাউন্টারে নিতে আমাদের সময় লাগছে প্রায় আধা ঘন্টার মতো, যদিও গাড়ি দিয়ে গিয়েছিলাম। এয়ারপোর্ট এত বিশাল ছিল। তো যেতে যেতে নানান রকম বিমান, তুর্কি এয়ারলাইন্স, ইরান এয়ারলাইন্স, ওমান এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স সহ নানান রকম বিমান চোখে দেখলাম। ও উঠা নামা থেকে শুরু করে সব কিছু লাইভ দেখলাম, মোটামুটি ভালোই লাগলো। তো ওখান থেকে সৌদি এয়ারলাইন্সে আমাদেরকে ওঠানোর পরে অন্তত সৌদি এয়ারলাইন্সের ভিতরে যে বিমানবালাগুলো থাকে, তারা আমাদেরকে যখন স্যার বলে ডাক দিল, তখন মনে হলো আমরা স্বাধীন। তারপর ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমরা আমাদের সিট অনুযায়ী আমরা প্রবেশ করলাম, ভিতরে বসলাম। বসার পরে আমাদেরকে একটা কম্বল দেওয়া হলো। আমাদের গায়ে এসে নতুন পোশাকগুলো, জেলখানার যে পোশাকগুলো দেওয়া হয়েছে সেগুলোই আছে। আমাদের সবাই ক্ষুধার্ত, সবাই অপেক্ষা করছে। কম্বল যখন দিছে, শীতে প্রচুর পরিমাণে কাঁপছিল, সবাই কম্বলটা জড়িয়ে নিয়েছিল। জড়িয়ে নিয়ে সবাই ঘুমাচ্ছে, আমারও ঘুম চলে আসছে। একটু পরেই বিমানবালা, কারণ সবাই খুব ক্লান্ত, হঠাৎ করে ঘুম চলে আসছে। একটু পরে দেখলাম যে খাবার রেডি করছে আমাদের জন্য, খাবার দেওয়ার জন্য। তারপর খাবার দিল, খ্যাপসা, পায়েস,
বিভিন্ন রকম ফল ড্রিঙ্কস, মোটামুটি খুব ভালো একটা খাবার দিছে। অনেকদিন পর মনে হচ্ছিল যেন একটা ভালো খাবার খাইছি, পেট ভরে খাবারটা খেয়েছিলাম, উপভোগ করছিলাম। তারপর বিমানের উপরে উঠে মুভি দেখছিলাম বা সময় কাটছিল না এরকম, কখন বাংলাদেশে যাব। বিভিন্ন বিমানের ভিতরে যে ম্যাপ থাকে, ওই ম্যাপের মধ্যে চেক আউট করছিলাম আর কতক্ষণ আর কতক্ষণ এরকম করে। তো পরবর্তীতে একটা সময় গিয়ে যখন বাংলাদেশে আসলাম, তখন রাত প্রায় আপনার 11টা বাজে। রাত 11টা বাজার পরে বাংলাদেশে যখন ম্যাপে ঢুকলো বিমানটা, তখন পরবর্তীতে বাংলাদেশে আসার পরে, বাংলাদেশ যখন বিমানটা ল্যান্ড করলো, তখন মনে হলো মাতৃভূমিতে আসলাম। তো মাতৃভূমিতে আসার পরে আমরা যে মোবাইলগুলো বুকিং হয়েছে, সে মোবাইলগুলো তো আমাদের বিমানে করেই আসছে। তো আবার সেখানে অপেক্ষা 2 থেকে 3 ঘন্টা, বাংলাদেশ সৌদি এয়ারলাইন্স থেকে নেমে এয়ারপোর্টে, তারপর আবার 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের মোবাইলগুলো আসলো। আরেকটা জিনিস ভুলে গেছি, আসলে সিরিয়াল বাই সিরিয়াল কথা মনে আসে না। আপনি যখন মোবাইলটা দিবেন, ভুল করেও কেউ একা মোবাইল জমা দিবেন না। আপনারা যারা আছেন, যারা থাকবেন, যারা ধরা দিয়ে আসবেন, তারা মোবাইলটা সব সময় একসাথে রেখে তারপর ধরা দিবেন। ওখানে একটা ব্যাগ পাওয়া যায়, ব্যাগগুলো কিনবেন, কিনে 5-6 জন 7 জন 8 জন 10 জন মিলে একসাথে একটা ব্যাগে মোবাইলগুলো রাখবেন। এক একটা মোবাইল কখনো আনতে দিবে না আপনাকে, মানে মোবাইল আনতে দিবে, একটা মোবাইল এক ব্যাগে আনতে দিবে না। আনতে দিবে আপনার যেন ব্যাগ থাকে, তার মানে মোবাইল বুকিং হচ্ছে না, ব্যাগটা বুকিং হবে। বিষয়টা হলো এরকম, ওরা বলে দিবে যে তখন আপনি একটা ব্যাগ কিনবেন, ওই ব্যাগের মধ্যে আপনারা ওখানে যারা সহপাঠী থাকবেন সবাই মিলে সব মোবাইল ওই ব্যাগে রাখবেন। রাখার পরেও ওই ব্যাগটাই মূলত বুকিং হবে, আলাদা করে আপনি মোবাইল বুকিং করতে পারবেন না। তো এই জন্য আমরা যারা ছিলাম, আমাদের ব্যাগে যাদের মোবাইল ছিল, সবাই অপেক্ষা করছিলাম আমাদের ব্যাগটা কখন আসবে। এয়ারপোর্টের যে কাউন্টার, যেখানে লাগেজ মালামাল ঘুরান্তি দেয়, ঘুরানো হয়, তো সেখানে আমাদের ব্যাগটা অপেক্ষা করতে করতে সেখানেও 1 থেকে 2 ঘন্টা শেষ। তারপর আমাদের ব্যাগ আসলো, যে যার যার মোবাইল নিলাম, চেক আউট করার পরে মোবাইলটা দিল, দেওয়ার পরে মোবাইলটা নিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আহ, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হয়ে রাত, তখন এটা নিতে নিতে প্রায় রাত 1টা 2টা বেজে গেল। তখন বের হয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। তো এ হলো পুরো যাত্রার প্রসেসিং। তো যারা আসবেন, যারা সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে চাচ্ছেন, এসব যারা রুগী আছেন, এই অসুস্থতার জন্য আকামা এক্সপ্রেয়ার, নানান রকম সমস্যা হুরুপ, তো এদিক সেদিক ঘোরাঘুরি না করে যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি বিস্তারিত বললাম আসলে আমার সাথে কি ঘটছে। তবে এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ এইসব জেল খেটে আসতে হলে আপনাকে মন মানসিকতা আগে থেকে সেট করতে হবে। কারণ আমি আগেই বলেছি, জেলখানার ভিতরে 2 জন মানুষ স্ট্রোক করেছে, একজন মারা গেছে, আরেকজন বেঁচে ছিল ভয়ে। তার মানে বুঝতেই পারছেন, আপনাকে ওই মেন্টালিটি তৈরি করে এই জেলখানার ভিতরে ঢুকতে হবে। একবার যদি পুলিশের হাতে ধরা দেন, আপনি সারা দিন কান্না করে ওইখান থেকে বের হতে পারবেন না। সো ওই মেন্টালিটি রেডি করে এখানে ঢুকতে হবে, আগে বলছি। সো আর সাথে অবশ্যই টাকা পয়সা রাখবেন, যেন ভিতরে আপনার কোনো কষ্ট অনুভব না হয়, খাবার দাবার খেতে পারেন কিনে। তা আমার যেহেতু সেই অভিজ্ঞতা ছিল না, তাই আমি কষ্ট অনুভব করছি, আমার সাথে যারা ছিল সবাই কষ্ট অনুভব করছিল। তো আমি আপনাকে এটা সতর্কমূলকভাবে বললাম যে আপনার সাথে যদি টাকা পয়সা থাকে, তাহলে আপনি জেলখানার ভিতরে খুব স্বাচ্ছন্দ্যে জীবন উপভোগ করতে পারবেন, কিছু খেতে পারবেন, অ্যাটলিস্ট পেটকে শান্ত রাখতে পারবেন। আর নর্মাল থাকার চেষ্টা করবেন, এমন ব্যবহার করবেন না যাতে পুলিশ আপনাকে আলাদা করে না ফেলে। নর্মাল থাকার চেষ্টা করবেন। আর যারা এই লাইনে আসতে চাচ্ছেন, আমি এখন রেকমেন্ড করব আপনি যেন বাংলাদেশ এম্বাসিতে গিয়ে আবেদন করেন। হয়তো আমার সময়টা এরকম ছিল, 6 মাস 4 মাস হয়ে যেত, কিন্তু তারপরে আমার নামটা আসলো না বা মেসেজটা আসলো না, কিন্তু আপনার ক্ষেত্রে নাও হতে পারে। তখন আপনি বাংলাদেশ জেল না খেটে আসতে পারবেন আর কি। এটা একবার ট্রাই করবেন, ভাগ্যে থাকলে হয়ে গেল। আর না, যদি ইমার্জেন্সি প্রয়োজন হয়, তাহলে মক্কা শহর থেকে পুলিশে ধরা দিবেন। কখনো সৌদি আরব অন্য কোনো শহর থেকে পুলিশের কাছে ধরা দিবেন না, কারণ অন্য কোনো শহর থেকে পুলিশের কাছে ধরা দিলে তারা আপনাকে ধরবে না, ইভেন মামলা দিয়ে দিবে, আপনি ওই টাকা শোধ না করে দেশে আসতে পারবেন না। তার মানে আরও জটিল হয়ে গেল বিষয়টা। এই জন্য মক্কা এবং জেদ্দা, এই 2টা শহর থেকে ধরা দেওয়ার ট্রাই করবেন। এসব শহর থেকে ধরা দিলে আপনাকে খুব দ্রুত বাংলাদেশে পাঠাবে, খুব দ্রুত, কারণ এই জায়গাগুলো ক্লিয়ার করতে চায় তারা। তো আমি আবার সকল বিষয় বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে চাচ্ছেন, তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ইতিহাস এবং অন্য কোনো বাস্তব চিত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।